আজকের আলোচ্য বিষয় হল মহাবিদ্রোহ বা 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ। ইতিহাসের এটি একটি বহুল চর্চিত এবং বহুল আলোচিত বিষয়। 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ, যা মহাবিদ্রোহ নামেও পরিচিত। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে 1757 থেকে 1857 খ্রিস্টাব্দ এর মাঝে মাঝে দেখতে পাওয়া যায় বিক্ষিপ্ত কিছু আন্দোলন বা বিদ্রোহ ভারতবর্ষে সংগঠিত হয়েছিল, কিন্তু এতে সামগ্রিকভাবে ব্রিটিশ সাম্রাজ্যের অস্তিত্ব হারিয়ে যাবার মতো কোনো লক্ষণ বা পরিস্থিতির সৃষ্টি হয়নি। কিন্তু 1857 খ্রিস্টাব্দের বিপ্লব এত ব্যাপক আকারে ঘটে যা তা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের ভিতকে কাঁপিয়ে দেয়। প্রাথমিকভাবে কোম্পানির দুঃশাসন ও নির্যাতনের শিকার দেশীয় সিপাহীরা এই বিপ্লবের সূচনা ঘটায়। পরবর্তীকালে যদিও তা ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে, প্রায় 1 বছর কাল স্থায়ী এই গণবিদ্রোহে সমাজের বিভিন্ন স্তরের জনগণ অংশ নেয় এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। বিদেশি শাসন, শোষণ, নিপীড়ন, অত্যাচারের বিরুদ্ধে জনগণের যে জমে থাকা ক্ষোভ আর অসন্তোষ, তাই কিন্তু এই বিদ্রোহের মূল সুর হিসেবে কাজ করেছিল। বিপ্লবী জনতা ব্রিটিশ শাসনকে অগ্রাহ্য করে শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতবর্ষের প্রকৃত শাসক বলে ঘোষণা করেছিল। তাছাড়া নানা সাহেব, তাঁতিয়া তোপি, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, কুনওয়ার সিং, মৌলভী আহমদ উল্লাহ প্রমুখ নেতা এই গণবিপ্লবে নেতৃত্ব দেন, কিন্তু শেষ পর্যন্ত নানা রকম কারণে এই প্রচেষ্টা ব্যর্থ হয়। তথাপি বিপ্লব সফল না হলেও পরিণতিতে ভারতের কোম্পানি শাসনের অবসান ঘটে এবং ভারতের শাসন ক্ষমতা ব্রিটিশ রাজ্যের কাছে হস্তান্তরিত হয়। 1857 খ্রিস্টাব্দের বিপ্লবের স্বরূপ ও প্রকৃতি নিয়ে তৎকালীন এবং আধুনিক ঐতিহাসিকদের মধ্যে বেশ কিছু মতবিরোধ রয়েছে। ইংরেজ ও ভারতীয় ঐতিহাসিকদের অনেকেই একে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে যাচাই করেছেন। উৎস আর ঘটনার দিকে বিবেচনা করলে দেখা যায় এটি নিছক একটি সিপাহী বিদ্রোহ। কেউ কেউ বলে থাকেন একটি জাতীয় সংগ্রাম, কারো কারো মতে এটি কৃষকদের আন্দোলন, আবার অন্য মতে অনেকে বলে থাকেন যে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দেশীয় সামন্ত প্রভুদের শেষ প্রতিরোধ। সমসাময়িক ইংরেজদের মধ্যেও এর স্বরূপ নিয়ে যথেষ্ট মতভেদ ছিল। তদানীন্তন ভারত সচিব আর্ল স্ট্যানলি তার লেখায় সিপাহী বিদ্রোহ কথাটি ব্যবহার করলেও ওই সময়ে ব্রিটিশ পার্লামেন্টের একটি ভাষণে ডিসরেলি এই ঘটনাটিকে বর্ণনা করেছেন জাতীয় বিদ্রোহ হিসেবে। স্যার লরেন্স একে দেশীয় সিপাহীদের বিদ্রোহ বলেছেন। অপরপক্ষে আউটরাম একে একটি সুপরিকল্পিত ব্রিটিশ বিরোধী ষড়যন্ত্র বলে মনে করেছেন। আলফ্রেড লায়েলের ভাষায় পুরো বিদ্রোহটি মুসলমানদের একটা ষড়যন্ত্র ও সিপাহীরা হলো তাদের হাতের পুতুল মাত্র। ঐতিহাসিকদের মধ্যে কে ব্রাউন, টি খালদুন, IH কুরেশি প্রমুখ ব্যক্তিরাও অনেকেই কিন্তু হিন্দু মুসলিম চক্রান্তের কথা উল্লেখ করেছেন। তো বুঝতেই পারা যাচ্ছে যে এই সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ নিয়ে, এর পটভূমি, এর সূচনা নিয়ে বা এর নেতৃত্ব নিয়ে, এর গতিপথ নিয়ে, এর প্রকৃত কারণ নিয়ে কিন্তু ভিন্ন ভিন্ন মত পোষণ করা হয়। তথাপি কথা বলাই বাহুল্য যে এই বিদ্রোহের একটি ব্যাপক রকমের কিন্তু ফলাফল ভারতবর্ষে লক্ষ্য করা গিয়েছিল। এবারে আসা যাক মহাবিদ্রোহের কারণ। এই যে ব্যাপক বহুল চর্চিত একটি আন্দোলন বা বিদ্রোহ, তার পশ্চাতে বোঝাই যাচ্ছে যে কোনো একটি নির্দিষ্ট কারণ নয়, ভিন্ন ভিন্ন কারণের সমন্বয়ে কিন্তু এই মহাবিদ্রোহ পরিচালিত হয়। 1857 খ্রিস্টাব্দে বড়লাট ক্যানিংয়ের শাসনকালে ভারতের এক বিস্তীর্ণ অঞ্চলে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে।
এই বিদ্রোহ ভারতে ইংরেজ শাসনের ভিতকে কাঁপিয়ে দেয়। এই বিদ্রোহ প্রথম শুরু করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় সৈনিক বা সিপাহীরা। এই কারণে ইউরোপীয় ঐতিহাসিকরা এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছেন। বলা বাহুল্য, এই বিদ্রোহ মহৎ যুক্তিসঙ্গত নয়। পূর্ববর্তী বিদ্রোহগুলির মধ্যে বিদ্রোহ কোনো স্থানীয় বা বিশেষ কোনো গোষ্ঠীর বিদ্রোহ ছিল না। ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল এবং বিদ্রোহ শুরু হওয়ার অল্প দিনের মধ্যেই দেশের রাজা, প্রজা, সৈনিক, সাধারণ মানুষ, সর্বশ্রেণী সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করেছিল। তাই এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ না বলে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ বলাই যুক্তিসঙ্গত। এই মহাবিদ্রোহ, যা সমাজের বিভিন্ন স্তরের মানুষের পুঞ্জীভূত ক্ষোভের ফল বা প্রকাশ, সেটি বলা যায়। সুতরাং এই মহাবিদ্রোহের পশ্চাতে আমরা বেশ কিছু কারণের সমন্বয় কিন্তু দেখতে পাচ্ছি, যেমন রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, ধর্মীয় কারণ এবং সামরিক কারণ। প্রথমেই আসি আমরা রাজনৈতিক কারণ। 1857 সালের এই মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ হিসেবে দেখতে পাওয়া যাচ্ছে যে 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের পর থেকে 100 বছরের মধ্যে ভারতের এক বিস্তীর্ণ অংশে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠিত হয়। ইংরেজের সামরিক শক্তির কাছে প্রধানত হলেও ভারতীয় রাজারা কোনোদিনই ইংরেজ শাসনকে মেনে নিতে পারেননি। অর্থাৎ ভারতীয় রাজারা ইংরেজদের সামরিক শক্তির কাছে শুধুমাত্র নত হয়েছিল, কিন্তু তারা মন থেকে যে তাদের আনুগত্য মেনে নিয়েছিলেন বা তাদের আধিপত্য মেনে নিয়েছিলেন তা কিন্তু নয়। লর্ড ডালহৌসির নগ্ন সাম্রাজ্যবাদী নীতি রাজারা ও প্রজাদের মনে তীব্র ব্রিটিশ বিরোধী মনোভাবের সৃষ্টি করেছিল এবং সত্যবিলোপ নীতি এবং প্রশাসনের অজুহাতে ব্রিটিশরা সাতারা, সম্বলপুর, নাগপুর, কর্ণাটক রাজ্য কিন্তু গ্রাস করেছিল, যা ব্রিটিশদের লুণ্ঠন বা আগ্রাসী নীতি হিসাবেও পরিচিত। দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র নানা সাহেবের বাৎসরিক ভাতা ও পেশোয়া পদ ব্রিটিশ কোম্পানি বিলোপ করে এবং প্রাসাদ থেকে বহিষ্কার করে, তার উপাধিও বিলুপ্ত করা হয়। এই সব কাজকলা সাধারণ প্রজাদের মনে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তীব্র ঘৃণা এবং ভারতীয় রাজন্যবর্গের মনের তীব্র আতঙ্ক এবং অসন্তোষের কিন্তু সঞ্চার করে। এছাড়াও দেখতে পাওয়া যাচ্ছে উপজাতি গোষ্ঠীর মধ্যেও কিন্তু ক্ষোভের সঞ্চার হয়। ভারতে ব্রিটিশ শাসন কায়েম হওয়ার পর কোল, ভিল, সাঁওতাল, মুন্ডা, মথুরার জাট, দিল্লির ফরাজি, ওড়িশার খান্দ, সিংভূমের কোলারি, মানভূমের ভুমজি, এইসব উপজাতি গোষ্ঠীর লোকেদের ওপর ব্রিটিশদের অত্যাচার ও নিষ্পীড়ন শুরু হলে তাদের নিজস্ব জীবনযাত্রার ছন্দপতন ঘটে। এই সব সম্প্রদায় আলাদা আলাদাভাবে নিজেদের মতো করে ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ ঘোষণা করে। তো এই গেল রাজনৈতিক কারণ। ঠিক তারপরেই আমরা আসছি অর্থনৈতিক কারণে। ইংরেজদের স্বৈরাচারী ও সুপরিকল্পিত অর্থনৈতিক শোষণ এর ফলে দীর্ঘদিন ধরে ভারতীয়দের মনে তীব্র অসন্তোষ জমে উঠতে থাকে। 1757 থেকে 1857 এই 100 বছরের মধ্যে কোম্পানি এদেশ থেকে প্রচুর সোনা রূপা ইংল্যান্ডে নিয়ে যায়। তাদের একচেটিয়া বাণিজ্যের অধিকার যেমন এদেশীয় বণিকদের দুর্দশার কারণ হয়, তেমনি শুল্কহীনভাবে ইংল্যান্ড থেকে আসা পণ্য সামগ্রীর সঙ্গে অসম প্রতিযোগিতায় দেশীয় কুটির শিল্প বেশি দিন টিকতে পারেনি। এর ফলে ভারতীয় কুটির শিল্প, তাঁত শিল্প ধ্বংস হয়ে যায়, বেকারত্ব বৃদ্ধি পায়। ভারত পরিণত হয় ম্যানচেস্টার ও ল্যাঙ্কার কাঁচা মাল সরবরাহের উৎস
এবং উৎপন্ন পণ্যের একটি খোলা বাজারে। ইংরেজদের ভূমি সংস্কার, ভূমি রাজস্ব নীতি দেশবাসীকে চরম দুর্দশার মুখে ফেলে দেয়। লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত কৃষক, প্রাচীন জমিদার ও সাধারণ গ্রামবাসীর জীবনে সর্বনাশ ডেকে আনে। মাদ্রাজের উত্তর সরকার অঞ্চলের ভূমি রাজস্ব ব্যবস্থার ফলে জমিদার শ্রেণী ক্ষতিগ্রস্ত হয়। মাদ্রাজি ব্যবস্থার ফলে ভূমি রাজস্বের পরিমাণ প্রায় 30 থেকে 40 গুণ বৃদ্ধি পায়। বেন্টিংয়ের ভূমি রাজস্ব বা ভূমি সংস্কার নীতির ফলে বহু পুরনো জমিদার বংশ বিলুপ্ত হয়ে যায় এবং ডালহৌসির নিযুক্ত ইনাম কমিশন বোম্বাই প্রেসিডেন্সি প্রায় 20,000 জমিদারি বাজেয়াপ্ত করার ফলে দেশের অর্থনৈতিক সংকট তীব্রতর হয়ে ওঠে। অগণিত তাঁতি ও কারিগর বৃত্তিচ্যুত হয়ে কর্মহীন শ্রমিক শ্রেণীতে পরিণত হন। এছাড়া দেশীয় রাজ্যগুলি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হলে রাজপরিবারগুলির উপর নির্ভরশীল অনুচর ও কর্মচারীরাও কিন্তু বেকার হয়ে পড়ে। কেবলমাত্র অযোধ্যাতেই অসংখ্য অসামরিক কর্মচারী ও প্রায় 21,000 তালুকদারের আর্থিক সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হয়। সেই সঙ্গে সেখানকার সেনাবাহিনীকেও ভেঙে দেওয়া হয় বলে বহু সামরিক কর্মচারী ও অভিজাত পরিবারের জীবিকা নির্বাহের পথও বন্ধ হয়ে যায়। জন কে লিখেছিলেন যে বহু সম্ভ্রান্ত ঘরের মহিলারা রাত্রে ভিক্ষা পর্যন্ত করতেন। লর্ড ডালহৌসির নির্দেশে নিষ্কর জমি অনুসন্ধানের লক্ষ্যে বোম্বাইতে যে ইনাম কমিশন গঠিত হয়েছিল 1852, যেটা একটু আগেই বললাম, যাতে প্রায় 20,000 জমিদারি বাজেয়াপ্ত হয়। ব্রিটিশের নির্লজ্জ অর্থনৈতিক শোষণ গ্রামীণ ভারতের অর্থনৈতিক কাঠামোকে পঙ্গু করে দেয়। ব্রিটিশ শাসনের উচ্চ থেকে নিম্ন পদ পর্যন্ত আর্থিক দুর্নীতিতে ভরে ওঠে। পি.জে. মার্শাল তার ইস্ট ইন্ডিয়া ফরচুন গ্রন্থে লিখেছেন, পলাশির যুদ্ধের পর থেকেই কোম্পানি পলকাটা হিরে ও হুন্ডির মাধ্যমে প্রচুর ধনসম্পদ এ দেশ থেকে তাদের দেশে নিয়ে চলে যায়। এর পরবর্তী পর্যায়ে আসছে সামাজিক কারণ। ভারতে কোম্পানির শাসন প্রবর্তিত হওয়ার সময় থেকেই ইংরেজরা ভারতবাসী ও তাদের আচার আচরণ ও সামাজিক রীতিনীতিকে তীব্রভাবে ঘৃণা করত। ইংরেজদের চোখে ভারতীয়রা বর্বর ছাড়া আর কিছুই ছিল না। কোনো সরকারি উচ্চ পদে ভারতীয়দের নিয়োগও নিষিদ্ধ করা হয়েছিল। ভারতীয় সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্য সম্পর্কে লর্ড বেন্টিংয়ের আইন সচিব ম্যাকলের মন্তব্য অত্যন্ত কুরুচিকর ছিল। ভারতীয়দের প্রতি তাদের এই ধরনের বিজেতা ও শাসক ও শোষিতের সম্পর্কে মধ্যে দেখতে পাওয়া যায় ভারতীয় ও ব্রিটিশদের মধ্যে এক বিস্তর ব্যবধান সৃষ্টি হয়। সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ব্রিটিশ বিরোধী মনোভাব নিয়ে এক তীব্র প্রতিবাদের তাগিদ অনুভব করেছিল। এই তাগিদ থেকেই সিপাহী বিদ্রোহের সূচনা ঘটেছিল। ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে বেশিরভাগ অঞ্চলগুলিতে সিপাহীদের অনুসরণ করে জনসাধারণ বিদ্রোহের প্রসার ঘটিয়েছিল। In most of the localities, the mutiny of the sepoys was followed by a widespread disturbance among the civil population. এরপরেই আসছে মহাবিদ্রোহ সংক্রান্ত কিছু ধর্মীয় কারণ। সাধারণ ভারতবাসী খ্রিস্টান মিশনারিদের ধর্মমূলক কার্যকলাপে বেশ রুষ্ট ছিলেন। এছাড়াও সরকারি তরফে মন্দির মসজিদের খাস জমির ওপর কর আরোপ করাকে ভারতবাসী ভালোভাবে মেনে নিতে পারেনি। সরকারের দ্বারা 21 নং রেগুলেশন আইন পাশের দ্বারা ধর্মান্তরিত ভারতীয়দের সম্পত্তির উত্তরাধিকার স্বীকৃত হলে সাধারণ ভারতবাসী কিন্তু ব্রিটিশ জনসাধারণের ওপর অত্যন্ত ক্ষুব্ধ হয়। খ্রিস্টান মিশনারিদের ধর্মপ্রচার, ধর্মান্তরিত করার চেষ্টা, হিন্দু মুসলিম ধর্ম সম্পর্কে তাদের বিষোদ্গার কুকথা বলা ভারতীয়দের মনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বাইবেল পড়ানোর ব্যবস্থা, কারাগারে বন্দীদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচার, ধর্মান্তরিত ব্যক্তিদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া, মন্দির মসজিদ খাস জমি প্রভৃতি উপর ধর্মীয় দাতব্য প্রতিষ্ঠানের উপর কর আরোপ করা, যা ভারতবাসীদের তীব্রভাবে ক্ষুব্ধ করে তোলে। ইংরেজি শিক্ষা, স্ত্রী শিক্ষা, বিধবা বিবাহ প্রচলন,
সতীদাহ নিবারণ আইন, এমনকি রেলওয়ে টেলিগ্রাফ ব্যবস্থা প্রবর্তিত করা হয়, যা ভারতীয় বা গোঁড়া হিন্দু সমাজের দৃষ্টিকে অত্যন্ত কলুষিত করে, এবং এই ধরনের ঘটনাগুলি কিন্তু তারা ভালোভাবে কখনোই মেনে নিতে পারেননি। ফলে তাদের মধ্যে কিন্তু একটা বিক্ষোভ বা অসন্তোষের সৃষ্টি হয়। এর পরবর্তীকালে আসছে যেটা অন্যতম একটি মূল কারণের মধ্যে পড়ে, যেটি সামরিক কারণের অন্তর্ভুক্ত, সেটি হলো সেনাবাহিনীতে ব্রিটিশের একপেশে নীতি ও বৈষম্যমূলক আচরণ ভারতীয় সিপাহীদের মনে দিনের পর দিন ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি করে। উল্লেখ্য এ বিষয়ে যে 1857 খ্রিস্টাব্দের আগেও সিপাহীরা মোট 4 বার ছোটোখাটো বিদ্রোহ করেছিল। সেনাবাহিনীতে ইংরেজরাই সাধারণত অফিসারের পদগুলিতে নিযুক্ত ছিলেন। তারা এতটাই দাম্ভিক ও উদ্ধত ছিলেন যে ভারতীয় সিপাহীদের সঙ্গে কারণে অকারণে বাজে ব্যবহার করতেন, অসভ্য ভাষা গালিগালাজ করতেন। ব্রিটিশ ঐতিহাসিক হোমস বলেছেন, একজন সিপাহী হায়দার আলীর মতো নৈপুণ্য ও দক্ষতা দেখিয়েও একজন সাধারণ ইংরেজ সৈনিকের মতো মর্যাদা আশা করতে পারত না। সেই সময় হিন্দু সমাজে সমুদ্রযাত্রা একটা জাতিচ্যুত হওয়ার শামিল ছিল। জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট নামে একটি আইন জারি করা হয় 1856 খ্রিস্টাব্দে, যাতে বলা হয় প্রত্যেক সিপাহীকে প্রয়োজনে সমুদ্রপথেই বিদেশ যেতে হবে। সরকারের এই আদেশ সিপাহীদের ক্ষুব্ধ করে তোলে। কোম্পানির ইংরেজ সেনা ও ভারতীয় সিপাহীদের মধ্যে মাইনে বা বেতনের একটি বিরাট ফারাক ছিল। একজন ভারতীয় পদাতিক সিপাহী বেতন পেতেন মাসে 7 টাকা। এই সামান্য বেতনে পোশাক, খাওয়া, ঘোড়া প্রতিপালনের পর হাতে থাকতো সামান্য কিছু টাকা, অথচ ব্রিটিশ সেনারা বেতন পেতেন এর থেকে বহু গুণ বেশি। অর্থাৎ একটি অসম আচরণ কিন্তু সামরিক বাহিনীতে ভারতীয়দের সাথে করা হতো। এবার সব থেকে ইম্পর্ট্যান্ট এবং ঘৃতাহুতি, অগ্নিতে ঘৃতাহুতি দেওয়ার যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে এনফিল্ড রাইফেল সংক্রান্ত ঘটনা, যা মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ হিসেবে ধরা হয়ে থাকে। 1857 খ্রিস্টাব্দে এই মহাবিদ্রোহের ক্ষেত্র আগে থেকেই প্রস্তুত ছিল। ঠিক এই সময় নতুন একটি রাইফেলের প্রবর্তন করে ব্রিটিশরা, যা এনফিল্ড রাইফেল নামে পরিচিত। এই রাইফেলে যে টোটা ব্যবহার করা হতো, সেই টোটার খোলসটি দাঁতে কেটে রাইফেলে ভরতে হতো। ঠিক এই মুহূর্তে সিপাহীদের মধ্যে প্রচারিত হয় যে সদ্য প্রবর্তিত এই রাইফেলের টোটার যে লেয়ার বা আবরণটি, যেটা দাঁতে কেটে ভরতে হয়, তা গরু ও শূকরের চর্বি দিয়ে তৈরি, যেটা রটনা ছিল না, সত্য ছিল। কারণ সামরিক কর্তৃপক্ষ এটি স্বীকার করেছিলেন যে এটি সত্য ঘটনা। সুতরাং খবরটি ছড়িয়ে পড়তেই বিদ্রোহের জন্য সঞ্চিত বারুদে যেন অগ্নি সংযুক্ত হয় এবং শুরু হয়ে যায় বিদ্রোহ। তো এই সকল ছিল মহাবিদ্রোহের কারণ। মহাবিদ্রোহের পশ্চাতে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, সামরিক প্রভৃতি সমগ্র কারণের সমন্বয়ে কিন্তু মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ মূলত সিপাহীদের দ্বারা সৃষ্ট হলেও পরবর্তীকালে ভারতের বিভিন্ন অন্য সম্প্রদায়ের মানুষও কিন্তু এর সাথে যুক্ত হয় এবং ব্যাপক আকার ধারণ করে। সমগ্র ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এবং ছাত্রছাত্রীরা উপকৃত হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই কমেন্ট করো।